5 পার্টের শুরুটা হয় সেখান থেকে যখন লি রবিনকে জজের সামনে নিয়ে এসেছিল। এরপর লি জজকে জানায় রবিন এখন পুরো সত্যিটা জানাবে। লি জেজেকে সব প্রমাণ দিয়ে দেয়, এমনকি তারা রবিনের ফোনে চার্লসের নাম্বারও পেয়ে যায়। চার্লস বলে ওঠে এসব কিভাবে প্রমাণ হয়, আমি তো তাকে অন্য একটা কেসের জন্য কল করেছিলাম। তখন জেজে জজকে রবিনের ফোনে থাকা চার্লসের মেসেজগুলো দেখিয়ে দেয়। সেখানে রবিন চার্লসকে লিখে পাঠিয়েছিল যে ডোডো গ্রুপের লোকেরা তাকে খুঁজে চলছে, তাই যে কোনো সময় সে ধরা পড়তে পারে। উত্তরে চার্লস বলেছিল তুমি এখন দূরে কোথাও চলে যাও, আর কেসটা শেষ হলে আবার তোমার সাথে দেখা করব। এসব শুনে এবার জজ সবটা বুঝে যায়। এখানে চার্লস বলে সে এমন কোনো মেসেজই করেনি, হয়তো কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে সেখানে থাকা কেউ তার কোনো কথা বিশ্বাস করে না, আর জজ রায়ের শুনানি দিয়ে দেয়। জজ জানায় যেহেতু ডোডো গ্রুপ কোনো ইনফরমেশন চুরি করেনি, তাই এখানে এই কেসটা ক্লোজ হয়ে যাবে। আর এ সবকিছু লি ও তার টিমের জন্য প্রমাণিত হয়েছে। এতে সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে চার্লস ভীষণ রেগে গিয়ে বাইরে চলে আসে। আর গার্ডরা যখন রবিনকে বাইরে নিয়ে আসে, তখন চার্লস রবিনকে আজেবাজে কথা শোনাতে শুরু করে। সে বলে আজ তোমার জন্য আমার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে রবিন জানায় সে এমন কোনো মেসেজই করেনি। ওদিকে জেজেকে দেখা যায়, সে লিয়ের এই কাজের জন্য তার উপর ভীষণ খুশি হয়ে যায় আর বলে তোমার জন্যই আমি এই কেসটা জিতে গেছি। এখানে জেজে লিকে জিজ্ঞেস করে আচ্ছা রবিন তো জানালো সে কোনো মেসেজ করেনি, তার মানে কি তুমি রবিনের ফোন দিয়ে চার্লসকে মেসেজ করেছিলে? এ কথা শুনে লি একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়, যেখানে লি পুলিশ অফিসারের কাছ থেকে রবিনের কল ডিটেলস নিয়েছিল আর তার করা সব নাম্বারে টেক্সট পাঠিয়ে দেয়। সেখানে সে সব নম্বরে এটা লিখে পাঠিয়েছিল যে ডোডো গ্রুপের লোকেরা তাকে খোঁজার চেষ্টা করছে আর এবার হয়তো সে ফেসে যাবে। তখন শুধুমাত্র চার্লসের নাম্বার থেকে রিপ্লাই এসেছিল, আর এভাবেই লি তার বুদ্ধি দিয়ে ডোডো গ্রুপকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিল। এসব বুদ্ধির কারণে এবার জেজে তার উপরে ইমপ্রেসড হয়ে যায়। এরই মধ্যে নাথান জেজেকে কল করে লির সাথে দেখা করার কথা জানায়। এরপর জেজে লিকে নিয়ে চলে যায় নাথানের কাছে। কোম্পানিকে বাঁচিয়েছে বলে নাথান লির প্রশংসা করতে শুরু করে। সে বলে আজ তুমি যা করলে তাতে তোমার জন্য যাই করি না কেন তা কম হয়ে যাবে। সে অনবরত লির প্রশংসা করে চলছিল। তবে এসব শুনে লি ভীষণ রেগে যায়, কারণ তার কারণে জেজে তার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। এমনকি সে তো লিকেও মারতে চেয়েছিল। এসব কিছু মনে আসলেও লি নিজেকে শান্ত রাখে। ওদিকে নাথান তো থামছেই না। সে জেজেকে বলে তুমি এত বড় আইনজীবী হয়ে যা করতে পারলে না, সেটা এই লি করে দেখালো। তবে এখানে লি বলে আসলে জেজে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছিল, আর সেজন্যই আমরা অনেক মনোযোগ দিয়ে কাজ করেছি। লির মুখে এসব কথা তো জেজে কখনো ভাবতেও পারেনি। হুট করে কেন লি এমন করলো, এটা ভেবে জেজের তো এবার লির উপরে সন্দেহ হতে শুরু করে। এরপর সে সত্যিটা জানতে লিকে আলাদা ডেকে এর কারণ জিজ্ঞেস করে। সে বলে আমি তোমার সাথে ট্রেনিংয়ে যা করেছি তারপরও তুমি এমনটা কেন করলে? তখন লি জেজেকে অনেক কথা শোনায়। লি বলে আমি বড় হওয়ার পর এটাই ঠিক করে নিয়েছিলাম যে আমি ডোডো গ্রুপের হয়ে কাজ করব, আর এখানে আমার ফিউচার গড়ব। এসব শুনে তো এবার জেজে লিকে বিশ্বাস করতে শুরু করে। এরপর লি সেখান থেকে চলে যায়। এরপর তাদেরকে সবাইকে কনফারেন্স রুমে ডেকে এনে ফাইনাল রেজাল্ট জানানো হয়। সেখানে লি ফার্স্ট আর জিনা হয়েছে সেকেন্ড। সেই সাথে টিমের আরও 6 জন সিলেক্ট হয়ে যায়। সেখানে এন্ট্রো ছিল একেবারে 4 নম্বরে। এরপর মোজো এসে সবাইকে জানায় যে এই 40 জনের মধ্যে শুধুমাত্র এই সিলেক্টেড 8 জনই পরবর্তী ট্রেনিংয়ের জন্য যেতে পারবে, আর এবার ট্রেনিংয়ের জন্য সবাইকে চিনে নেওয়া হবে। এ কথা শুনে তো সবাই বেশ খুশি হয়ে যায়। এখানে লুসি লির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর লুসি সেখান থেকে চলে যায়। পরদিন লুসি যখন একটা জিমে গিয়ে জিম করছিল, তখন সেখানে তার সে বন্ধু চলে আসে আর তাকে জিজ্ঞেস করে সবকিছু কি ঠিকঠাক চলছে। লুসি তাকে জিজ্ঞেস করে আমি যে তোমাকে লির ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম সেটার কি করলে? তার ফ্রেন্ড বলে কেন তাকে সন্দেহ করছো? এখানে লুসি বলে আমার কাছে ওর চেহারাটা একেবারে অদ্ভুত আর অন্যরকম মনে হয়। আমি এটা জেনেই ছাড়বো যে লি আসলে কে। সে তার সব কাজগুলো একেবারে গুছিয়ে করে। ওদিকে এন্ড্রু একটা ক্লাবে এসে জেজের সাথে দেখা করে। এন্ড্রু তো ভীষণ টেনশনে ছিল, তবে জেজে তাকে বলে চিন্তা করো না, পরে ট্রেনিংয়ে তুমি ফার্স্ট হবে। তবে এন্ড্রু যে কোনোভাবে লিকে তার পথ থেকে সরাতে চায়। পরদিন সকাল হলে তারা সবাই মিলে চায়নায় গিয়ে পৌঁছে যায়, আর সেখানে তাদের থাকার জন্য একটা বিশাল লাক্সারিয়াস হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে মোজো সবাইকে জানায় যে পরদিন থেকে তাদের ট্রেনিং শুরু হয়ে যাবে, তাই আজকে যেন সবাই ভালো করে রেস্ট নেয়। আর এবার তাদেরকে এক রুমে 2 জন করে থাকতে হবে। সেজন্য জিনা আর লুসিকে এক ঘরে থাকতে বলা হয়, আর বাকি মেয়ে 2 জনের জন্য একটা রুম, আর অন্য ছেলে 2 জনের জন্য একটা। এরপর লি আর অ্যান্ড্রুকে একসাথে একটা রুমে থাকতে বলা হয়। এখানে অ্যান্ড্রু আপত্তি করে বলে সে লির সাথে থাকতে চায় না।
তখন সেরেল বলে ওঠে এন্ড্রু লির সাথে থাকতে না চাইলে আমার সাথে থাকতে পারে। এসব শুনে তো মোজো ভীষণ রেগে যায়। সে অনেক বকাবকি শুরু করে। মোজোর এসব করা কথাবার্তা শোনার পর আর কেউ কিছু বলে না। এরপর নিজেদের ব্যাগ নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। রুমে গিয়ে তারা শহরের বাইরের দৃশ্য, সুন্দর পরিবেশ আর এত সুন্দর বেড এনজয় করছিল। জিনা ছোটবেলা থেকে এমন একটা লাক্সারিয়াস রুমে জীবন কাটানোর স্বপ্ন দেখত। তবে লুসি তার এমন কর্মকাণ্ড দেখে তাকে বকতে শুরু করে আর বলে, এমনকি প্রথম দেখলে নাকি? জিনা আনন্দের সাথে বলে হ্যাঁ। অন্যদিকে এন্ড্রু আর লিকে দেখা যায় তারা গম্ভীরভাবে বেডে শুয়ে আছে। সেখানে এন্ড্রু বলে ওঠে, আমার ঘুম এসেছে, লাইটটা অফ করে দাও। তখন লি জানায় সে লাইট বন্ধ করবে না, কারণ অন্ধকার তার একদমই পছন্দ না। তখন এন্ড্রু এসে লাইটটা অফ করে দেয়। তবে লি উঠে আবারও লাইটটা অন করে দেয়। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এরপর তারা ঝগড়া করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন দুজনের চোখ খুলতে তারা চিৎকার করে ওঠে। তারা বলে, আমরা কিভাবে জড়িয়ে ধরলাম। এরপর সিন কাট হয়ে যায়। আর এখন তাদের ট্রেনিং শুরু হয়ে গেছে। কিছুক্ষণ ট্রেনিং করার পর সবাই হাঁপিয়ে ওঠে। তারা বলে, স্যার অনেক ট্রেনিং হলো, আজ একটু ছুটি দেন। তখন মোজো বলে, ঠিক আছে, কাল থেকে তোমাদের ছুটি। পরদিন দেখা যায় সবাই মিলে ওয়াটার পার্কে এনজয় করছে। এতদিন পর একটু ছুটি পেয়ে তারা সবাই অনেক মজা করে। জিনা আর তার সাথে একটা মেয়ে মিলে পুরো জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলতে থাকে। এসব দেখে সেরেল বলে ওঠে, এই মেয়েটা মনে হচ্ছে ঘর থেকে কখনো বেরোয়নি। পরদিন মোজো সবাইকে এক জায়গায় জড়ো করে। সে বলে, এই শহরে অনেক বড় বড় কোম্পানি রয়েছে, আর এখন তোমাদের কাজ হলো ওইসব কোম্পানিকে যে কোনো একটা প্রোডাক্ট সেল করতে হবে। তাই যেভাবেই হোক না কেন তাদের এইসব পণ্যের উপর ইন্টারেস্ট তৈরি করতে হবে। এমনকি এই কাজের জন্য এখন তাদের ডান্স শিখতে হবে। এরপর মেয়েদেরকে তাদের ডান্স পার্টনার সিলেক্ট করার জন্য একটা কার্ড দেওয়া হয়। প্রথমেই আসে জিনার পালা। সে লির দিকে ইশারা করে, কিন্তু লি মনে মনে চায় জিনা যেন তাকে সিলেক্ট না করে। এন্ড্রু চায় জিনা যেন তাকে সিলেক্ট করে। তবে জিনা সিলেক্ট করে লিকে, আর ওদিকে লুসি এন্ড্রুকে সিলেক্ট করে। আর অন্য মেয়েরা বাকি দুজনকে সিলেক্ট করে নেয়। কিন্তু জিনা তো একেবারে ডান্স করতে পারতো না। তখন লি তাকে ডান্স শেখাতে শুরু করে। ওদিকে ডোডো গ্রুপের কাছে একটা অজানা নাম্বার থেকে কল আসে। একজন স্টাফ কলটা রিসিভ করতে একেবারে শকড হয়ে যায়। সে বলে ওঠে ফেক মেডিসিন। এরপর নিউজ চ্যানেলগুলোতে দেখা যায় যে কোরিয়ার নকল ঔষধ আসার কারণে এবার ডোডো গ্রুপের ভীষণ লস হয়েছে। আর এবার তো শেয়ার বাজারে তাদের অবস্থান একেবারে নিচে নেমে যায়। তাই চেয়ারম্যান সবাইকে ডেকে একটা মিটিং বসায় আর জিজ্ঞেস করে কে লুকিয়ে এসব করছে। তার জন্য আমার কোম্পানির নাম খারাপ হচ্ছে। নাথান বলে, তুমি একেবারে চিন্তা করো না, আমি ঠিকই খুঁজে বের করব। তবে তার বাবা রেগে গিয়ে বলে, তুমি কিছুই করতে পারবে না। এরই মধ্যে সেখানে জেজে চলে আসে। সে জানায় সে ওই লোকের খোঁজ পেয়ে গেছে। ওর নাম হলো মাইকেল, আর সে এসব ফেক মেডিসিন বানাতে ওস্তাদ। এমনকি একে তো চীনা সরকার খুঁজছে। তখন সে জেজেকে বলে তারা যেন দ্রুত ওই মাইকেলকে খুঁজে বের করে। ওদিকে লিয়ের টিমও সেখানে রয়েছে। যেহেতু লিয়ের টিম অনেক বুদ্ধিমান, তাই তাদের থেকে সাহায্য পাওয়া সম্ভব। মোজো এই খবর জানতে পেরে সবাইকে ডেকে আনে আর বলে, এখন ডোডো গ্রুপের তোমাদের অনেক প্রয়োজন। তাই এখন তোমাদেরকে আবারও দল হয়ে কাজ করতে হবে। আর এখন তোমাদের কাজ হলো সেই মাইকেল নামের লোকটাকে খুঁজে বের করা। আসলে সে ডোডো গ্রুপের মতো মেডিসিন বানাচ্ছে, যার জন্য ডোডো গ্রুপের নাম খারাপ হচ্ছে। তাই এখন যেভাবেই হোক না কেন এই নকল মেডিসিন যে কোম্পানি বানাচ্ছে সেটাকে খুঁজে বের করতে হবে। এখানে মোজো আরও জানায় মাইকেলকে ধরাটা এতটাও সহজ হবে না, কারণ সে একজন ফাইটার। সেই সাথে মাইকেলের চারপাশে সবসময় গার্ড থাকে, যাতে করে কেউ তার ক্ষতি করতে না পারে। তখন জিনা জিজ্ঞেস করে, তাহলে আমরা কিভাবে তাকে ধরব? এখানে মোজো জানায় তাদের কাছে দুইটা পথ খোলা আছে। তার মধ্যে একটা হলো মাইকেল সবসময় নিজের টাইয়ের সাথে একটা পিন পরে থাকে, আর আমরা ঠিক তেমনই দুইটা পিন বানিয়েছি যাতে ক্যামেরা যুক্ত রয়েছে। আর একবার মাইকেলের টাইয়ের সাথে আমাদের এই সেট করা পিন পরাতে পারলেই আমরা মাইকেলের সব ইনফরমেশন পেয়ে যাব। আর এই পিনের একটা থাকবে জিনার কাছে আর অন্যটা থাকবে লুসির কাছে। তাই তাদের দুজনকে ট্রাই করতে হবে মাইকেলের টাই এই পিনটা লাগানোর জন্য। আর এই প্ল্যান ব্যর্থ হলে আরও একটা পথ আছে। মাইকেল প্রতি সপ্তাহে একটা গেম খেলতে দোকানে আসে, আর এবার তাকে সেই গেমে হারিয়ে দিতে পারলে তার নজরে আসা সম্ভব। এসব শুনে লি আর এন্ড্রু এই কাজে যোগ দিতে চায়। তখন মুতো তাদেরকে পারমিশন দিয়ে দেয়। এরপর পরদিন তারা সবাই রেডি হচ্ছিল। এখন তাদের কাজ হলো মাইকেলের টাইয়ে তাদের এই পিনটা সেট করে দেওয়া। সবাই খুব সুন্দর সুন্দর ড্রেস পরে রেডি হয়। তবে জিনা একটা হলুদ রঙের ড্রেস পরে আর মাথায় একটা বড় ফিতা দিয়ে ফুল বানিয়ে লাগায়। এসব দেখে লি রেগে যায় এবং তাকে অন্য একটা রুমে নিয়ে আসে আর বলে, এটা কি করছো? এটা কি কোনো ড্রেস হলো নাকি? তাছাড়া এই মাথায় কার্টুনের মতো এটা আবার কি লাগিয়েছো? তখন সে জিনের মাথায় লাগানো ফুলটা ছিঁড়ে ফেলে।
এসব অদ্ভুত কাণ্ড দেখে জিনা চিৎকার করে ওঠে। তবে লি তার মুখ বন্ধ করিয়ে দেয় আর আয়নার দিকে ঘুরিয়ে দাঁড় করায়। তখন জিনা নিজেকে দেখে বেশ খুশি হয়। জিনা বলে, আমাকে তো এখন বেশ ভালোই লাগছে। লি তার ফেস দেখে বলে, এমন পুতুলের মতো কেন মেকআপ করেছ? এরপর সে জিনার মেকআপ সেট করে দিতে শুরু করে। এই সময় জিনার মধ্যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এরপর জিনা সবার সামনে আসে। এন্ড্রু এবার জিনার দিকে তাকিয়ে থাকে। এরপর মোজো এসে সেই পিন দেয় আর বলে, এই পার্টিতে যখন ডান্স হবে সেই সুযোগে এই পিনটা চেঞ্জ করতে হবে। অন্যদিকে নীলকে দেখা যায় সে তার মেয়ে গিমির সাথে বসে আছে। এখানে নীল জানে তার একজন বিশ্বস্ত লোক হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই এখন তার একজন বিশ্বস্ত লোকের ভীষণ প্রয়োজন। এখানে গিমি বলে, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি সেই পদে দাঁড়াতে চাই। তাছাড়া আমার তো অনেক আগে থেকে রাজনীতিতে অনেক আগ্রহ আছে, তাই তোমাকে আর এসব নিয়ে টেনশন করতে হবে না। আমি সেই পদে দাঁড়ালে তোমার আরও বেশি লাভ হবে। এখানে যে গিমির কথায় একমত হয়, সেও এটা ভাবতে থাকে যদি নিজের বউ একজন নেতা হয় তাহলে তো সে অনেকভাবে সুবিধা পাবে। নীলও এই কথাটা পছন্দ করে। এরই মধ্যে তার কাছে ডোডো গ্রুপের চেয়ারম্যানের কল আসে। এরপর নীল আর গিমি চেয়ারম্যানের বাসায় যায়। গিমি চেয়ারম্যানের ওয়াইফের সাথে গিয়ে কথা বলে, আর ওদিকে নীল যায় চেয়ারম্যানের সাথে দেখা করতে। তবে সেখানে গিয়ে নীল দেখে চেয়ারম্যান একজন পলিটিশিয়ানের সাথে কথা বলছে, আর এই লোকটার নাম ছিল পল। তবে এটা দেখে নীল একেবারেই পছন্দ করে না। এখানে চেয়ারম্যান নীলকে বলে, আমি শুনলাম তোমার একজন লোক মারা গেছে, তাই এখন তো সেই পদটা ফাঁকা আছে, তুমি সেই পদটা পলের ছেলেকে দিয়ে দাও। আসলে কিছুদিন পর আমার মেয়ে বিদেশ থেকে ফিরে আসবে, আর আমি চাইছি আমার মেয়ের সাথে পলের ছেলের বিয়ে দিতে। তবে এসব কথা শুনে নীল ভীষণ রেগে যায়। সে সরাসরি জানায় সে ওই পোস্ট তার মেয়েকে দিতে চায়, আর এখন আপনার মেয়ের জন্য বাধ্য হয়ে এখন সেটা পলের ছেলেকে দিতে হবে। তাছাড়া আপনি তো অবশ্যই জানেন আমি পলকে একদমই পছন্দ করি না। এসব বলে নীল সেখান থেকে চলে যায়। নীল যেতে চেয়ারম্যান ভাবে, একে আমি এত দূরে আনলাম, আর আজ সে আমার উপরে কথা বলছে। ওদিকে চেয়ারম্যানের সহকারী এসে চেয়ারম্যান আর গিমের কথাগুলো কান পেতে শুনতে থাকে। এখানে চেয়ারম্যানের ওয়াইফ জানায় তার হাজব্যান্ড ডোডো গ্রুপের একজন স্টাফের সাথে সম্পর্কে জড়িয়েছিল, এমনকি ওই মহিলা প্রেগনেন্টও হয়েছিল। আর সেটা জানতে পেরে আমি তাকে কোম্পানি থেকে বের করে দিই। তবে আমার হাজব্যান্ড তো এটা জানতো না যে আমি যখন তাকে বের করে দিয়েছিলাম তখন সে প্রেগনেন্ট ছিল। এরপর ওই মহিলা আমেরিকাতে চলে যায়, আর সেখানে তার একটা বাচ্চা হয়। আমি জেজেকে বলেছিলাম ওই মহিলা আর তার ছেলেকে রাস্তা থেকে সরিয়ে দিতে। আর এখানে বোঝা যায় যে সে আসলে অ্যান্ড্রু আর তার মায়ের কথাই বলছিল। সব জানতে পেরে গিমি বেশ অবাক হয়ে যায়। এখানে গিমি বলে, চেয়ারম্যান যদি জানতো ওই মহিলা প্রেগনেন্ট তাহলে হয়তো সে ওই মহিলাকে যেতে দিত না। চেয়ারম্যানের ওয়াইফ বলে, হ্যাঁ, কিন্তু সেটা হলে আমার জীবনটা আজ এলোমেলো হয়ে যেত। আর এবার চেয়ারম্যানের সহকারী সবটা শুনে ভেবে নেয় হয়তো চেয়ারম্যানের আরও একটা ছেলে আছে। সে ভাবে হয়তো সেই ছেলে আমেরিকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে লি, জিনা আর বাকিরা পার্টিতে অনেক মজা করছিল, আর মোজো এই সবকিছু সিসিটিভিতে নজর রাখছে। এদিকে সেরেল আর তার পার্টনারকে দেওয়া হয় ওয়েটারের ড্রেস। এতে করে সেরেল ভীষণ রেগে যায়। সে বলে, ওদের তো সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে এই সস্তা ওয়েটারের কাজে লাগিয়ে দিয়েছে। এসব শুনে মোজো বলে, বাড়তি কথা না বলে নিজের কাজে মন দাও। এখানে সেরেল সরি বলে আর নিজের কাজে মনোযোগ দেয়। এরই মধ্যে পার্টিতে মাইকেল এসে হাজির হয়। সে তার সাথে নিজের গার্লফ্রেন্ডকেও নিয়ে এসেছিল, সেই সাথে তার সাথে অনেকগুলো গার্ডও আছে। এরপর সেই পার্টিতে ডান্স করার সময় মাইকেল লুসির সাথে ডান্স করতে শুরু করে। মাইকেল লুসির ডান্সের অনেক প্রশংসা করে, আর লুসিও তার সাথে ভাব জমিয়ে কথা বলতে শুরু করে। একটা পর্যায়ে লুসি মাইকেলের সে টাইয়ের পিনের কাছে হাত দিতে গেলেই মাইকেল তাকে থামিয়ে দেয়। আসলে তার কাছে একটা মেসেজ এসেছিল, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। এতে করে লুসি একটুর জন্য তার পিনটা লাগাতে ব্যর্থ হয়। কিছুক্ষণ পর যখন মাইকেল আবারও ফিরে আসে তখন জিনার সাথে সে ডান্স করতে শুরু করে। জিনাকে দেখে মাইকেল বলে, তুমি তো অনেক সুন্দর। তবে জিনা ইংলিশ তেমন একটা বুঝতে পারছিল না। তখন মাইকেল বলে, তোমার সাথে ওই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? জিনা জানায়, না, সে শুধুমাত্র আমার একজন বন্ধু। এখানে জিনা মাইকেলকে জিজ্ঞেস করে, তোমার সাথে মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? মাইকেল জানায়, হ্যাঁ। তবে মাইকেল বলে ওঠে, তুমি চাইলে আমি ওকে ছেড়ে দিতে পারি। তুমি যদি আমার সাথে রাতে এসে দেখা করো তাহলে আমি ওকে ছেড়ে দিয়ে তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাবো। এটা বলে সে জিনাকে তার রুমের নাম্বার দেয়। তবে জিনা ঠিকঠাকভাবে ডান্স করতে পারছিল না বলে ভুল করে তার জুতার উপরে উঠে পড়ে। তখন মাইকেল বলে, এমন নার্ভাস হচ্ছ কেন? জিনা বলে, আসলে আমি ঠিকমতো ডান্স করতে পারি না। আর এখানে জিনা কোনোভাবে মাইকেলকে পিন পরাতে পারে না। এরপর জিনা লিকে বলে সে একাই মাইকেলের রুমে যাবে আর তার টাইয়ে পিনটা লাগিয়ে আসবে। তবে লি তাকে বকতে শুরু করে আর বলে, লোকটা কতটা বিপজ্জনক তা তো তুমি দেখলেই।
যদি সে উল্টাপাল্টা কিছু করে বসে। এখানে জিনা বলে, কিন্তু এখন তো আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে যে করেই হোক না কেন রোটো গ্রুপের জবটা পেতেই হবে। এ কথা বলে সে মাইকেলের রুমের সামনে চলে যায়। মাইকেল দরজা খুলে জিনাকে দেখে অনেক খুশি হয়। সে জিনাকে ভেতরে নিয়ে যায় আর ড্রিঙ্কস করতে শুরু করে। জিনাও একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। এসব দেখে মাইকেল ভাবে, আমার সাথে একবার চিয়ার্সও করলো না। মাইকেলের রিয়াকশন দেখে জিনা আবারও একটা ড্রিঙ্কস ঢালে আর বলে, চলো আমরা দুজনে একসাথে খাবো। এরপর সে আস্তে আস্তে খেতে শুরু করে। জিনার এসব আচরণ মাইকেলের কাছে সন্দেহজনক মনে হয়। এরপর মাইকেল আস্তে আস্তে জিনার কাছে আসতে শুরু করে আর জিনা একটু একটু করে দূরে সরে যায়। ওদিকে মোজো এসব সিন দেখে বেশ টেনশনে পড়ে যায় আর বলে, এই মেয়েটা কি পাগল হয়ে গেছে? এখন তার কিছু হয়ে গেলে তার দায়ভার কে নেবে? আমাদের এখনই কিছু একটা করতে হবে। এরপর লি আর এন্ড্রু ওয়েটারের ড্রেস পরে সে রুমের দিকে দৌড়ে যায়। ওদিকে মাইকেল জিনার একেবারে ক্লোজে চলে এসেছিল। এখানে মাইকেল জিনার এমন রিয়াকশন দেখে বলে, টেনশন করো না। জিনা বলে, আমার আগে এমন কোনো এক্সপিরিয়েন্স নেই। এসব বলে সে ভুল করে মাইকেলের উপরে ড্রিঙ্কস ফেলে দেয়। মাইকেল বলে, যাও একটু গোসল করে নাও, তাহলে তোমার টেনশন দূর হয়ে যাবে। তখন জিনা বলে, ড্রিঙ্কস তো তোমার গায়ের উপরেও পড়েছে, তাই তার চেয়ে তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। এটা শুনে মাইকেল বলে, ঠিক আছে। এরপর সে নিজের টাই থেকে পিনটা খুলে নেয়। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। জিনা ভাবে, এত ভালো সুযোগে কে এলো ঝামেলা করতে। সে মাইকেলকে বলে, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি দেখছি। জিনা যখন দরজা খুলে তখন লি আর এন্ড্রুকে দেখে সে তো ভয় পেয়ে যায় আর মাইকেলও দরজার দিকে আসতে শুরু করে। আর এরই সাথে এই পার্টটা এখানেই শেষ হয়ে যায়।